এবার বসিরহাটের দিকে। জালনোট সহ গ্রেপ্তার যুবক, স্বরূপনগরে তেঁতুলিয়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় ধৃত। কিভাবে ধৃত আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে জালে এলো এই যুবক? দেখো, এই যে যুবকের নাম হচ্ছে এসারুল মোল্লা, স্বরূপনগরে তার বাড়ি। সে গতকাল রাতে তেঁতুলিয়া এলাকায় গভীর রাতে ঘোরাঘুরি করছিল এবং সেই সময় যে কর্তব্যরত পুলিশ যারা টহল দিচ্ছিল তাকে দেখে সন্দেহ হয়, তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে একটা ব্যাগ পায়। সেই ব্যাগ কিন্তু যখনই সার্চ করে তখন তার ভেতর থেকে 16,500 টাকার জাল নোট পুলিশ উদ্ধার করে এবং তারপরে তাকে গ্রেপ্তার করে। এবং আজকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে পুলিশ আদালত 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং স্বরূপনগর থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে সে এই জাল নোট কোথা থেকে এনেছিল, আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা, সে এই নোট বাংলাদেশে পাঠানোর জন্য খতিয়ে দেখা হচ্ছে। বেশ, মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানে উত্তেজনার পরিস্থিতি কেন তৈরি হলো? হরিশ্চন্দ্রপুরে 2 নেতার অনুগামীদের মধ্যে একেবারে ধুমধুমার। দোকান, গাড়ি ভাঙচুর, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। দেখাচ্ছি সেই বচসার ছবি, যে ছবি দেখছেন আপনারা। দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং তারপরই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুর, এখানে তৃণমূলের বা শাসক দলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি, যেখানে এক শিবিরের স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, অন্য পক্ষে জেলা পরিষদের সদস্য বুলবুল খান, এই 2 গোষ্ঠীর মধ্যে এর আগেও স্লোগান, পাল্টা স্লোগান, প্রকাশ্য সভাতে সেখানে গোলমাল, এগুলো আমরা দেখেছি। এরই মধ্যে সাংগঠনিক রদবদল হয়েছে সম্প্রতি হরিশ্চন্দ্রপুরেও। আর সেখানে তোমার জেলা পরিষদ সদস্যের অনুগামী বলে পরিচিত, ঘনিষ্ঠ বলে পরিচিত জিয়াউর রহমান, তাকে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রী ঘনিষ্ঠ মোশাররফ হোসেন, তিনি ব্লক সভাপতির দায়িত্ব পান। এর পাশাপাশি যুব সভাপতি, তিনিও মন্ত্রী ঘনিষ্ঠ। এরপরেই এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে যে 2 পক্ষ, তাদের মধ্যে কিন্তু গোলমাল বাঁধে। গতকাল রাতেও গোলমাল হয়, আজ সকালেও গোলমাল হয়। এরপরেই মন্ত্রী অনুগামীরা, তারা আজকে তোমার জেলা পরিষদ সদস্যের অনুগামী, তারা আজকে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে বিক্ষোভ দেখানো হয়। মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, যদিও মন্ত্রী ঘনিষ্ঠরা বলছেন এই অভিযোগ সত্য নয়, ইচ্ছাকৃতভাবে এই গোলমাল ঘটিয়ে। এবং পরিস্থিতি সামলানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ, সেবক, আমার স্বামীকে ফলো করছে ওরা। আমার স্বামীকে কালকে পাইনি, তার জন্য আমার স্বামী ভিতরে গেল। কিছুক্ষণ পরে আমার স্বামী কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। ওই দুর্জয় করেছে, তারপরে বিজয় করেছে, সাইরাজ করেছে, জাবির করেছে, তারপরে কি যেন সঞ্জীব করেছে। টম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে। রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। প্রুফ হয়ে গেছে, আর সিন্ডিকেট চালাচ্ছে ওরা। এটা প্রুফ করে দিয়েছে কালকে জম্বু, তজিমুল আর সঞ্জীব গুপ্তা। মুখ্যমন্ত্রীকে আমরা কি জন্য অবজেকশন করেছিলাম, তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে। কমপ্লেন করেছিলাম। সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস, জাবির হোসেন, তাপস সাহা, এরা সব মিলে জম্মুর রহমানের যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের, কাশিমপুরের মেম্বার তথা হরিশ্চন্দ্রপুরের যুবনেতা, প্রাক্তন যুব সভাপতি, তার বাড়িতে, তার গাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এখানে তাণ্ডব চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে। তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায়, সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে। মানুষের উপরে, তাদের নেতৃত্বের উপরে, তৃণমূল কংগ্রেসের নেতা সাহেব, বর্তমানে হরিশ্চন্দ্রপুর আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি, তার উপরে আক্রমণ হচ্ছে। এই আক্রমণ আমরা মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা অ্যারেস্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আমি তো বলছি আমি এসব সম্বন্ধে কিছু জানি না, কি হয়েছে না হয়েছে আমি খোঁজ খবর নিয়ে আমি দিচ্ছি। আছে না আছে আমি কিচ্ছু জানি না। মন্ত্রীর কি আছে এলাকার লোক বলবে, আমি কোনো ঝোট ঝামেলার মধ্যে নাই। আমি কিচ্ছু জানি না, আমি এসব সম্বন্ধে আমি কোনো কিছু
19শে আগস্ট চাকদায় গোল্ড লোন সংস্থায় লুটের ঘটনা ঘটেছিল। একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 15 কেজি সোনা লুট করেছিল দুই দুষ্কৃতী এবং সেখানে আগেই 4 কেজি সোনা উদ্ধার করা গেছিল। আবারও নতুন করে কত কেজি সোনা উদ্ধার হলো এখনো পর্যন্ত, কতজন পুলিশের জালে? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, গোল্ড লোন সংস্থার লুটের গয়না উদ্ধার হয়েছে, এবার কত কেজি সোনা উদ্ধার হলো এখনো পর্যন্ত, মোট কতটা উদ্ধার হলো এবং কতজন পুলিশের জালে? দেখো, এই পর্যন্ত পুলিশের জালে মোট 5 জন, কারণ এর প্রথম দিকে পুলিশ যখন তদন্তে নামে তারপরে 3 জনকে গ্রেপ্তার করেছিল, তাদের কাছ থেকে 4 কিলো 600 গ্রাম গয়না উদ্ধার হয়েছিল। তো পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে ব্যাংকেরই সেলস ম্যানেজার এবং আরেক কর্মীকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে নতুন করে 3 কিলো 110 গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। এখনো পর্যন্ত অভিযোগ যেটা রয়েছে যে প্রায় 15 কিলোগ্রাম সোনা কিন্তু লুট হয়েছিল, এখনো পর্যন্ত অর্ধেকেরও বেশি সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে আজও কিন্তু যে নতুন করে শুধুমাত্র সোনা নয়, তার পাশাপাশি যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, তারও আরেকটু উদ্ধার করেছে। এই নিয়ে মোট 7 কিলোর বেশি হচ্ছে সোনার গয়না এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এবং পুলিশ জানার চেষ্টা করছে ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এবং তার পাশাপাশি বেশ, পুলিশ জানার চেষ্টা করছে যে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা। তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা, সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন। সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছিল। ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল, আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম। তারপরে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে, পুরী থেকে। ডিউরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার রিকভারি করেছি একটা আর্মস, তারপরে আরও 83 প্যাকেটস আর 2টো প্যাকেট ছেঁড়া। তো টোটাল আমরা এখন অবধি আমরা 249 সিল্ড প্যাকেট রিকভারি করতে পেরেছি। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন এটুকু পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে 19 আগস্ট, তার আগে भी অ্যাটেম্প্ট হওয়া ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি। তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প্ট। আলিপুরদুয়ারে হঠাৎ অভিযান। কিসের অভিযান? খাবারের দোকানগুলোতে অভিযান, আচমকাই ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে অভিযোগ উঠে আসছে, একাধিক দোকানে নাকি বাসি আর পচা খাবারের হদিশ পাওয়া গেছে। কি কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, হঠাৎই ভিজিট করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, তারপর কি হলো? কটা দোকান থেকে এ ধরনের অভিযোগ সামনে আসছে? দেখো সোনিয়া, তারপর যেটা হলো সেটা হচ্ছে অভিযানকারী যে দল ছিল সেই দলের আধিকারিকদের কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে কোথাও বাসি, কোথাও পচা খাবার, আবার কোথাও দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পচা পানীয়, যেগুলোকে একেবারে তৎক্ষণাৎ ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেগুলো ফেলে দেওয়া হয়। পরপর এই আলিপুরদুয়ার পুরো ভবনের কাছ থেকে এই অভিযান শুরু হয়। পরপর কয়েকটি মিষ্টির দোকান, কেকের দোকান, এমনকি রাস্তার পাশের যে ফুচকা সেই দোকানেও দেখা যায় যে। কিন্তু রাজকুমার, সাধারণ মানুষ তো এই খাবারগুলো খান, সেক্ষেত্রে ব্যবস্থা কি নেওয়া হলো? দেখো, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে প্রত্যেককে সতর্ক করা হয়েছে এবং যেখানে যেখানে এই অনিয়ম পাওয়া গেছে সেগুলো লিস্ট করে তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা অনুযায়ী আবারও ক্রেতা সুরক্ষা দপ্তরের কর্তারা তারা ভিজিট করবে। এর পরেও যদি তারা দেখা যায় একই রকম অবস্থায় আছে, অর্থাৎ তারা তাদের নিজেদেরকে বদলাননি বা যেইভাবে বলা হয়েছে তা করেননি, তাহলে কিন্তু কড়া পদক্ষেপ, আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আজকে মূলত কিন্তু সতর্ক করা হয়েছে। কিচেনটা একটু ইয়ে ছিল, ওটা কি করতে বলবো, সব কিছু ঢেকে রাখার জন্য ওনারা যে গাইডলাইন দেবে সেই গাইডলাইনে কালার ইউজ করতে না করলো, নিউজ পেপার ইউজ করতে না করলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বললো। খাবারের গুণমান, তার সঙ্গে খাবারের মধ্যে তারা ওই খবরের কাগজ মানে নিউজ প্রিন্টটা ব্যবহার করছেন কিনা, বা কী ধরনের খাবারের মানে কাগজে খাবারগুলো পরিবেশন হচ্ছে, কী ধরনের প্লেট দেওয়া হচ্ছে, যে ধরনের প্লাস্টিক ব্যবহার হচ্ছে কিনা, প্লাস্টিকগুলো ফুড গ্রেডেড কিনা, তারা খাবারের রঙের ব্যবহার করছেন কিনা, যে জায়গায় খাবারগুলো তৈরি হচ্ছে সেগুলো মানসম্মত জায়গা কিনা, অর্থাৎ সেই কিচেনগুলো কিভাবে কাজ করছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা খুলে দিচ্ছি। এবার যাদের বিরুদ্ধে রিপোর্ট পাওয়া যাবে তাদের আবার আমরা শিগগিরই একসঙ্গে আবার এইগুলো আবার ঘুরে দেখব। অবৈধ নির্মাণের অভিযোগ, জলাশয় বুঝিয়ে নির্মাণ, 30 গাছেও পড়ল কোপ, আর প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। উত্তর 24 পরগনার দত্তপুকুরে এই ঘটনা।
জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। জিয়াউল, কারা এই কাজ করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কারো মদত কি রয়েছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 256 নম্বর বুথ এলাকায় সেখানে দেখা যাচ্ছে অবাধে, অর্থাৎ জলাশয় ভরাট করে চলছে কংক্রিটের জঙ্গল, অর্থাৎ কংক্রিটের পাঁচিল তৈরি হচ্ছে এবং অন্যদিকে প্রায় 30টির বেশি গাছে কোপ দিয়েছে। এবং যখনই এলাকার মানুষ এ নিয়ে প্রতিবাদ সোচ্চার হয় তখনই বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরেও কিন্তু প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধ কংক্রিটের জঙ্গল তৈরি করা। কিন্তু কে শুনে কার কথা, যখনই প্রশাসন বন্ধ করতে বলছে তারপরে আবার নতুন করে সেখানে কনস্ট্রাকশন করছে বা নতুন কাজ হচ্ছে। ফলে এ নিয়ে এলাকার মানুষ সোচ্চার হয়েছেন। সোচ্চার হওয়ার পরেই যারা প্রভাবশালী এলাকায় পলিটিক্যাল রাজনৈতিক দলের নেতারা, তারা এলাকায় হুমকি দিচ্ছেন যে কোনো বাধাই তারা শুনতে চাইছেন। ইতিমধ্যেই কিন্তু তারা নতুন করে আবার অভিযোগ দায়ের করেছেন। ফলে জানি এটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই 256 নম্বর বুথ এলাকায়। বেশ, কোনো কিছু মানছে না, কাগজপত্র মানছে না। তা আমি চাই এটা লিগালে হোক। জলাশয় বন্ধ করে দিচ্ছে, পুকুরটা বুঝিয়ে দিচ্ছে যে আজকে ওনারা বোঝাচ্ছে জোর করে, কালকে অন্যজনা বোঝাবে, তাহলে জলটা পাস হবে কী করে? এটা যেন বন্ধ না হয়। এটা লোকাল ছেলেপেলেই করছে, বেশি গায়ের জোরেই করছে। সব ফাঁকা করে দিয়েছে, কোর্টে কেস চলছে। ওরা বলছে আমরা কোর্ট মানি না, থানা মানি না। যেহেতু আমি গরিব মানুষ, আমার কোনো তো আর রাজ্য নেই, লোকবল নেই, এখানে সব রাস্তা তৈরি করছে। এরপরে যদি পুকুরতে ও ভর্তি করবে, আরেকজন ভর্তি করবে, তাহলে এরপরে জল হলে ধরে জলটা ওই পুকুরই চলে যায়। এরপর তার জল আমাদের বাড়ি থেকে যায়, বাড়ি উঠে যাবে। জল পাস করে কোনো লাইন নেই। কারণ প্রথমবারে মাটি দিয়েছিলাম, রাস্তা করেছিলাম, তার জন্য ওখানে তো অবজেকশন হচ্ছিল। তারপর বললো যে প্লেয়ার দিয়ে অবজেকশন করলো, থানাতে অবজেকশন করেছিল। থানাতে অবজেকশন করার পরে বিএলআর থেকে একটা চিঠি পাঠিয়েছিল, বিএলআর থেকে আবার ফের একটা করেছে। তারপরে বললো যে প্লেয়ার তুলে নিয়ে কাজ করি। কোথার থেকে বললো এটা? বিএলআর থেকে। বিএলআর এবার থানাও তাতে সাপ করছে, থানাকেও জানা গিয়েছে, বিএলআরও জানা। ওকে বললাম তুমি কাজটা করছো কি কাগজের ভিত্তিতে করছো? একটা ফোনে একটা দেখাচ্ছে, তাতে করে দেখলাম বিডিওর একটা রিসিপ্ট, তার উপরে স্ট্যাম্প করা। কাজের কোনো অনুমতি নেই। আমি আমার প্রধানকে বলেছি, উপপ্রধানকে বলেছি যে কাজ করছো তাকে বলি, কিন্তু কাজ চলছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে কোনো সেই বুথের মেম্বার এখন অবধি চিঠি করে কোনো কিছু জানায়নি। এবার আমাদের পক্ষে তো সব জানাটা সম্ভব নয়। তো আমরা স্পটে যাব এবং গিয়ে দেখব, যদি সেরকম ইলিগাল কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে আমরা সেটা নিশ্চয়ই উচ্চতর কর্তৃপক্ষের কাছে, আমরা পঞ্চায়েতি আইনে যেটা ব্যবস্থা নিতে হয় আমরা নিশ্চয়ই নেব। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। খবর দেখিয়েছিলাম আমরা, নয়াঞ্জলি বুঝিয়ে হচ্ছিল বেআইনি নির্মাণ জগৎবল্লভপুরে। সোমবার নয়াঞ্জলিতে ভেঙে পড়ে 3টি নির্মীয়মান বাড়ি, আর পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। আর এরপরই নিউজ 18 বাংলার খবরের জেরে বিধায়ক তৎপর হয়। কি ব্যবস্থা নেওয়া হলো, দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, কি ব্যবস্থা নিলেন বিধায়ক? দেখো, এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তের, কিন্তু পুলিশের তরফ থেকে, ডোমজুর থানার পুলিশের তরফ থেকে বলা হয়েছিল কোনো লিখিত অভিযোগ নেই এবং তারা নাকি কোনো বেআইনি খুঁজে পাচ্ছেন না। এবং তারপরে কিন্তু আমরা এই যখন নিউজ 18 বাংলা যে খবর দেখাই, আমাদেরকে বারবার করে বলা হচ্ছিল খবর যাতে না দেখানো হয়, কিন্তু আমরা সেই খবর দেখানোর পরেই কিন্তু তৎপর হয়। আমাদের দেখানো যে ভিডিও ক্লিপিং, এই ক্লিপিং সহ বিধায়ক তার নিজের প্যাডে লিখিত অভিযোগ দেন, কারণ পুলিশ বলছিল তাদের কাছে নাকি কোনো লিখিত অভিযোগ নেই, তাই তারা তদন্ত করতে পারছে না। এবার সরাসরি লিখিত অভিযোগ করলেন জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ, এবং তিনি এই ঘটনার তদন্ত করতে বলেছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। পাশাপাশি বিএলআরও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এই জমি কাদের সেইটি খুঁজে বার করা এবং যাদের বিরুদ্ধে এই বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। বেশ, একটা খবর পাই যে নোনাকুন্ডিতে একটা বিল্ডিং ভেঙে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি ডোমজুরকে বলি যে আপনি এর ব্যাপারটা দেখুন, কোনো মানুষ ওর মধ্যে ছিল কিনা, বাড়িটার মালিককে, বেআইনি নাকি এটা আইনিভাবে হয়েছিল। আইসিকে জিজ্ঞেস করলাম যে আপনি তদন্ত উনি বললেন হ্যাঁ স্যার আমি গেছিলাম, বাড়িটা পড়েছে, এটা সত্যি। আমি অনেক মানুষও আমাকে কমপ্লেন করেছি, কিন্তু মানুষ লিখিতভাবে আমাকে কেউ কমপ্লেন করা না করতে দেওয়ার জন্য আমি কোনো কারণে আমি এফআইআর করতে পারছি না। তখন আমি বললাম ঠিক আছে, আমি লিখিত কমপ্লেন দিচ্ছি আপনাকে এবং
আমি যে আপনাদের যে চ্যানেলে যে খবরটা বেরিয়েছে সেটাও আমি ওনাকে ভিডিও করে পাঠাই, তা উনি বললেন ঠিক আছে আমি তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আইন অনুযায়ী নিশ্চিতভাবেই আমি ব্যবস্থা নেব। বেআইনি নির্মাণ যেখানে হবে নিশ্চিতভাবেই আমি বাধা দেব। সন্তান তার বাবা মাকে দেখবে, এটাই স্বাভাবিক। বৃদ্ধ বাবা মাকে দেখভালে সেখানে ছেলে অস্বীকার করছে। ভেবে দেখুন কতটা বেদনাদায়ক। বাবার দোকানেই অথচ ছেলে রমরমিয়ে ব্যবসা করছে। আর এসডিও আদালতের নির্দেশে দোকান খালি করলো প্রশাসন। ঠিক কি ঘটেছে রাজকুমারের কাছ থেকে আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো। রাজকুমার, একদমই সোনিয়া, দেখো বাবার যে অভিযোগ সেটা হচ্ছে দীর্ঘ 2 বছর থেকে এই যে সন্তান যে বাবার কেনা দোকানেই একেবারে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে, সেই সন্তান নাকি বাবাকে 2 বছর থেকে তাকে খোরপোশ বাবদ কোনো রকম টাকা পয়সা দিচ্ছেন না, দেখছেন না বাবা মাকে। এই অভিযোগে কিন্তু এসডিও কোর্টে একটি মামলা হয় এবং যেই মামলাতে নির্দেশ দেওয়া হয় যে যেহেতু বাবার কেনা দোকান, এই দোকান ফাঁকা করে দিতে হবে ছেলেকে। যদিও ছেলের অভিযোগ রয়েছে যে এই যে এসডিও কোর্টের যে রায়, সেই রায়টা ঊর্ধ্বতন যে আদালত, সেই আদালত কিন্তু এই রায়টাকে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু যদিও এই নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে, তবে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এসডিও কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের ফলে প্রশাসনিক যে কর্তারা তারা কিন্তু একেবারে গিয়ে এই ছেলের দোকান প্রথমে খালি করে দেয় এবং শেষে সোনিয়া তোমাকে জানিয়ে রেখি যে বিকেলের পর এই ঘটনার একটা আপডেট হয়েছে। সেটা হচ্ছে ছেলে কিন্তু তারপর আদালতে গিয়ে এই ব্যাপারটি মীমাংসা করেছে এবং শুধু তাই নয়, সেটা হচ্ছে যে মাসিক যে 7,500 টাকা খোরপোশ বাবদ সে দিয়েছে, শুধু তাই নয় বকেয়া যে খোরপোশ আছে সেটাও তিনি কিছুটা মিটিয়েছেন। বাকিটা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন বলে আদালতে জানিয়েছে এবং জানানোর পর কিন্তু বাবা ছেলের যে বিবাদ রাস্তায় নেমেছিল সেই ঘটনার মীমাংসাও করে দিয়েছে এই এসডিও কোর্ট। সমস্যা আমাকে দেখে না, আমার কোনো করে না, এর জন্যই আমি ডিএম এসডিও কোর্টে যাই অনেক 2-2.5 বছর ধরে ঘুরে পরে এখন কোর্ট থেকে রায় বেরিয়েছে দোকান ভ্যাকেন্ট করে দেবেন, এইটুকুই ব্যাস। আমি দোকান করবো নিজে, দোকানটাই তো আমার ছিল, আমাকে দোকান থেকে বের করে দিচ্ছে। আমি বলছি যে ঠিক আছে আমার কাছে টাকা পয়সা নেই, বিজনেসও করতে পারতেছি না, এখন তোমরা তাহলে তুমি আর মা আমার সাথে কিছুদিন খাও, তাহলে আমি নিজের পায়ে একটু দাঁড়াই। ওনারা মানতে রাজি না, আমার সাথেই আমাকে খরচাপাতি দিতে হবে। এখন আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি দিব কোথায়? দোকানে যদি মাল না থাকে বিক্রিবারটা কি হবে? বাবা তো আবার 5,000 টাকা করে নিত মাঝখানে, ঠিক আছে আমি 5,000 টাকা করেই দিব। হাসিমারার মতন জায়গায় উনি চায়ের দোকান করে খাইতে পারে নাই, ওইটাও বন্ধ করে দিয়ে এসে পড়ছে। 3 কাল চলে গেছে, 1 কাল আছে। আমার কাছে তো ভিত্তিহীনই বলতে গেলে। এখন আমার যদি অসুবিধা হয় তাহলে কাকে বলবো আমি? নদী বাঁধ ধসে জেটি ভেঙে পড়লো। হ্যাঁ, ভেঙে পড়ে বেশ কয়েকটি দোকানও। এই ঘটনা ডায়মন্ড হারবারের নূরপুরে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্বাভাবিকভাবেই আপাতত বন্ধ ফেরি সার্ভিস, কিন্তু কতদিন বন্ধ? এতে তো সাধারণ মানুষের অসুবিধা হবে। আনিস উদ্দিন রয়েছেন আমার সঙ্গে। আনিস, কতদিন ধরে বন্ধ থাকবে এখন? সারাতে কতদিন লাগবে? মেরামতির কাজ তো চলছে, প্রশাসন কি বলছে? কারণ সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। একেবারেই দেখো সোনিয়া, এই যে নূরপুরের জেটিঘাট একেবারে গুরুত্বপূর্ণ জেটিঘাট, যে জেটিঘাট থেকে কিন্তু 3টি জেলার মানুষ যাতায়াত করে। গতকাল এই প্রথমেই জেটিঘাট সংলগ্ন এলাকায় প্রথমে ফাটল দেখা যায় এবং রাতে জোয়ারের জল বাড়তেই কিন্তু হুগলি নদীতে একেবারেই জেটি সংলগ্ন যে 100 মিটার নদী বাঁধ ধসে একেবারে হুগলি নদীতে চলে যায় এবং জেটি ভেঙে একেবারে নদীতে চলে যায়। এরপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথেই কাজ শুরু করা হয়েছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহন দপ্তর এবং সেচ দপ্তর একত্রে কাজ শুরু করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততার সাথেই কিন্তু এই জেটি মেরামতের কাজ এবং বাঁধ মেরামতের কাজ করা হবে। তবে বিকল্প যাতে অন্য জেটি দিয়ে এই যাতায়াত শুরু করা যায় সে বিষয়ে কিন্তু নজর রাখা হবে। অন্যদিকে এই ঘটনার পর আজই অর্থাৎ বেশ কিছুক্ষণ আগেই সন্ধ্যায় সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তিনি পরিদর্শন করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে যেভাবে এই হুগলি নদী থেকে জাহাজ যাচ্ছে এবং সেই জাহাজ যাওয়ার ফলেই কিন্তু নদীর পাড়ে যে জল ধাক্কা লাগছে তার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং ইতিমধ্যেই পরিবহন দপ্তর এবং সেচ দপ্তরের কর্মীরা তারা কিন্তু কাজ শুরু করেছে এবং ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের নজরদারিও রয়েছে। বেশ, জেটিটা মুক্তপুরে পড়েছে, বাঁধের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জল কিছুটা ভেতরে ঢুকেছে কান্ট্রি সাইডে। খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের এন্টায়ার স্টাফ এখানে আছেন। আমাদের মূল কাজ বাঁধটাকে এখন রক্ষা করা। আমরা
স্থানীয় মানুষের উপরে সবচাইতে বেশি আস্থা রেখে বিশ্বাস রেখে কাজগুলো শুরু করেছি। আমি হাত জোড়ো করে স্থানীয় মানুষদের সহযোগিতা প্রার্থনা